আচ্ছা, তো আমাদের এখন এই অধ্যায়ের লাস্ট টপিক হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে? তো ঘর্ষণ বলটা কি তোমরা তো জানো যে ঘর্ষণ বলটা হচ্ছে এরকম যে একটা তলের উপর দিয়ে যখন আরেকটা তলকে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয়, তখন সেই বস্তুটার যে তল, সেখানে একটা বাধাদানকারী বলের সৃষ্টি হয়। বাধাদানকারী বল বলতে কি, যে যদি আমি সিম্পলি বলি, যে তুমি যদি একটা ফ্লোরের উপর দিয়ে যদি একটা বক্স, কাঠের হোক বা যে কোনো কিছুর হোক, একটা বক্সকে যদি তুমি ঠেলে ঠেলে নিয়ে যাও, তখন কি তোমার অবশ্য শক্তি প্রয়োগ করতে হচ্ছে, ঠিক না? সেটা এমন না তুমি একটা ফু দিছো, ফুতে তোমার বক্স উড়ে চলে গেছে বা সুন্দর করে চলে গেছে, এরকম না। ওকে ঠেলে ঠেলে অনেক কষ্ট করে নিতে হয়, ঠিক না? তো দুইটা কারণ জি আছে। ভাইয়া। একটা হচ্ছে বক্সের ওজন, ওজনের কারণে তোমার একটা বল দিতে হচ্ছে। আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে ওই ফ্লোরের মধ্যে একটা বাধানকারী বল, মানে তুমি যদি এটাকে ঠেলবা, তার বিপরীত দিকে ওই ফ্লোরটা কি করে, একটা বল প্রয়োগ করে। বুঝতে পারছো? এবং সেই বলটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে? এই ঘর্ষণ বলটা কই থেকে আসতেছে, আমি যেভাবে বলতেছি মনে হচ্ছে এটা ম্যাজিক বা এটা একটা ব্ল্যাক ম্যাজিক টাইপের, ঠিক না? বাট আসলে না, এটার এক্সপ্লেনেশন খুবই সিম্পল। যে দেখো, এখানে আমরা কি করলাম, এই যে ফ্লোর, এই ফ্লোর আর হচ্ছে বক্স, এদের মাঝখানে যে তলটা, মানে তলের এই দুটো তল তো একসাথে মানে লেগে সরি, লেগে আছে বলে মনে হচ্ছে, ঠিক না? বাট জুম করলে দেখা যাবে, দেখো, জুম করলে আমরা দেখতেছি যে এখানে ফাটল টাইপের আছে, ঠিক না? এগুলো হচ্ছে ফাটল না, এগুলো হচ্ছে খাঁজ। এই তুমি তুমি চোখ দিয়ে, মানে তুমি চোখ দিয়ে দেখতেছো এটা অনেক মসৃণ, বাট অনেক জুম করলে দেখবা, মানে জুম বলতে কি, অনুবীক্ষণ যন্ত্র বা এরকম দিয়ে যদি তুমি জুম করো, দেখবা যে এইগুলো তলের মাঝখানে অনেক এরকম খাঁজ কাটা আছে, ঠিক আছে? এই খাঁজের মধ্যে কি হয় বলতো, জিনিসগুলো আটকে যায়, ঠিক না? এই খাঁজের মধ্যে কি হয়, জিনিসগুলা মানে তল দুটো আটকে যায়, যার কারণে এটা মুভ করতে চায় না, বা একটা বাধানকারী বল এই খাঁজগুলোর জন্য সৃষ্টি হয়। বোঝা গেছে কথাটা ক্লিয়ার? জি ভাই। এটা এটা ডিপেন্ড করে কার উপরে, এই যে যেই তলটার উপর দিয়ে তুমি গতিশীল করবা সেই তলের উপাদান, আর যে বস্তুটাকে তুমি গতিশীল করবে তার উপাদান, ঠিক না? এখন তুমি দেখো একটা জিনিস চিন্তা করো, জি তোমার ফ্লোর, ফ্লোর যদি হয় কাচের, তা তুমি তোমার ফ্লোর বানাইছো কাচ দিয়ে, এবং তুমি যদি একটা আহ কি বলবো, একটা মোম, মোম দিয়ে বানাইছো একটা কিছু, একটা বক্স বানাইছো, ঠিক না? মোম কিন্তু পিচ্ছিল হয়, ঠিক না? তুমি যখন একটা কাচের ফ্লোরের উপরে তুমি যখন একটা মোমকে মানে ঠেলে নিয়ে যাবা, তোমার কি ওরকম বল দিতে হবে? হবে না, ওটা কিন্তু স্মুথলি যাবে, ঠিক না? কারণ কি, কারণ কাচের তলটা অনেকখানি মসৃণ এবং মোমের তলটা অনেকখানি কি মসৃণ, এদের মধ্যে খাঁজ কম, এবড়ো থেবড়ো জায়গা কম। বুঝতে পারছো? এই জন্য ওদের জায়গায় ঘর্ষণ বলটা কি কম কাজ করে, ঠিক না? তাহলে ঘর্ষণ বল কাজ করতেছে কিসের উপর ডিপেন্ড করতেছে বলতো? ওই যে তলের উপর দিয়ে তুমি গতিশীল করতেছো, তো সেই তলের উপাদান বা মসৃণতা, আর যাকে তুমি গতিশীল করতেছো বা গতিশীল করার চেষ্টা করতেছো, তার উপাদানের মসৃণতা। বোঝা গেছে? এবং আরেকটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে যে বস্তুটাকে তুমি গতিশীল করতেছো সেই বস্তুটার ওজন, ঠিক না? কারণ একটা বস্তু যত ভারী হয় তাকে ঠেলা তত কষ্ট। এক হচ্ছে তার ওজনের জন্য, ওজন বেশি। আরেকটা হচ্ছে যে যত ওজন বেশি, তার ঘর্ষণ বল তত কি বেশি। বোঝা গেছে? বেশি। ক্লিয়ার? এবং এই জিনিসগুলো আরো ডিটেলসে আলোচনা করা হবে ইন্টার, ঠিক আছে? তোমার এখানে মনে হয়, ও না, সরি সরি সরি, আমাদের সময় ছিল না, বাট তোমাদের এখানে হয়তো আছে, দেখি। হ্যাঁ, তোমাদের এখানে আছে, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ জিনিসগুলো আছে। এগুলো পড়াইতে হবে ঠিক মতো, মানে ঠিক মতো বলতে ডিটেলসে, ঠিক আছে? তোমরা এগুলো একটু রিডিং পড়ে নিবা, ঠিক আছে? তোমাদের এখানে কিন্তু এরকম সূত্র টুত্র দেওয়া নেই, বাট দেখে মনে হবে কোনো সূত্র টুত্র দেওয়া নেই, রিডিং, ঠিক আছে, পুরোটা অংশ। বাট না, এখানে দেখো ছোট্ট করে মিউ ইকুয়ালস টু ট্যান থিটা নামে একটা সূত্র দেওয়া আছে, দেখছো? খেয়াল হ্যাঁ করছো? স্যার। চিপার মধ্যে হ্যাঁ ভাইয়া। এটাই কিন্তু সূত্র, এবং এখান থেকে অঙ্ক আসতে পারে। এটার ব্যাখ্যা, এটা কিভাবে আসছে আমি তোমাকে দিব, ঠিক আছে? তাই তুমি এই পুরো এক্সপেরিমেন্টটা বুঝবা না এবং সূত্রটা করতে গেছে এটা বুঝবা না। তারা কি করছে, একটা চিত্র দিয়ে দিছে এবং লাস্টে গিয়ে সূত্রটা জাস্ট ডাইরেক্ট লিখে দিছে। বুঝতে পারছো কথাটা? বাট আমি তোমাকে ডিরাইভ করে দেখাবো যে কিভাবে আসছে। কথা বোঝা গেছে? ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, তো দেখো, ঘর্ষণ বল অনেক ধরনের আছে। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণ, এই দেখো, দেখছো এই চিপার মধ্যে আর সূত্র দেওয়া আছে, দেখছো, এফ ইকুয়ালস টু মিউ ডাব্লিউ, দেখছো? আসলে হুম। কিন্তু শিখতে হবে ঠিকই, বাট এমন ভাবে চিপা চাপাই দিছে মনে হচ্ছে যে এগুলো রিডিং, ঠিক আছে? তো এগুলো আমি অবশ্যই দেখাবো, স্থিতি ঘর্ষণ কি, গতি ঘর্ষণ কি, এগুলো একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা একটু আবর্ত ঘর্ষণ এগুলো একটু দেখে নিই। দেখো, আবর্ত ঘর্ষণ জিনিসটা কি? আবর্ত ঘর্ষণ হচ্ছে একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে, তখন সেটাকে আবর্ত ঘর্ষণ বলে। যেমন দেখো, তুমি যদি একটা ফ্লোরের মধ্যে তুমি যেটা মার্বেল, মার্বেল কিভাবে ছাড়ো, মার্বেলটা কি হয় বলতো?
গড়ায় 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 আগায়, ঠিক না? ওটা কিন্তু আবর্ত ঘর্ষণ, ঠিক না? এবার যেমন দেখো তোমার এই যে কি বলে চরকি গুলা, যে চরকি গুলা কি হয় বলতো, ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে, ঠিক না? তো ওইখানে বাতাসের সাথে চরকির যে ঘর্ষণ সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, এবং তোমার ফ্লোরের সাথে মার্বেলের যে ঘর্ষণ সেটা হচ্ছে কি আবর্ত ঘর্ষণ, রোলিং ফ্রিকশন। বুঝা গেছে? ক্লিয়ার? এই তুমি সুটকেস টানো চাকা দিয়ে, ওটাও কিন্তু রোলিং ঘর্ষণ। কারণ একটা বস্তু স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণটা কাজ করে, গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা কাজ করে, আর ঘূর্ণন মানে আবর্ত অবস্থায় মানে রোলিং ভাবে এটা যখন ঘুরে মানে গতিশীল হয়, তখন কিন্তু সেম ঘর্ষণ কাজ করে না। বুঝতে পারছো? বিভিন্ন অবস্থায় বিভিন্ন ধরনের ঘর্ষণ কাজ করে। ক্লিয়ার? যখন এটা আবর্তনশীল ওকে। হয়, রোল করে, তখন সেটা ঘর্ষণটা হচ্ছে অন্যরকম হয়। বুঝা গেছে? ক্লিয়ার? যেমন দেখো তুমি যখন একটা চাকাকে না ঘুরায় তুমি যখন ঠেলে ঠেলে নিয়ে যাবা, দেখো সিম্পল তোমার একটা এক্সাম্পল দিই। একটা গাড়ির চাকাটা ধরো স্থির আছে, চাকাটা ঘুরে না। যেমন ধরো অনেকগুলো শো পিসের গাড়ি আছে না, শো পিস, চাকা ঘুরে না, শো পিস, চাকাটা জাস্ট আছে বাট ঘুরে না। বুঝতে পারছো? ওইটাকে ধাক্কাইলে তোমার যতটুকু শক্তি দেওয়া লাগবে, যে পরিমাণ ঘর্ষণ বল কাজ করবে, তার চেয়ে চাকাটা যদি ঘূর্ণনশীল হয় মানে ঘুরতে পারে এমন যদি হয়, তাহলে কি কম ঘর্ষণ কাজ করবে না বলতো? যখন অবশ্যই চাকাটা ভাইয়া। ঘুরতেছে ওই ঘর্ষণটা হবে কি আবর্ত ঘর্ষণ। আর যখন চাকাতে স্থির আছে, স্থির অবস্থায় তুমি যখন পুরো গাড়িটাকে চলতে চেষ্টা করবে, তখন হচ্ছে কি কাজ করবে, গতি ঘর্ষণ কাজ করবে। বুঝা গেছে? এবং যখন গাড়িটা স্থির আছে, তুমি যখন ঠেলবা বাট এটা চলবে না, তখন যে ঘর্ষণটা কাজ করবে সেটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ। মানে স্থির অবস্থায় যে ঘর্ষণটা কাজ করবে সেটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ। বুঝা গেছে? কথা ক্লিয়ার? জি ভাই। তাহলে আমরা মোটামুটি তিন ধরনের ঘর্ষণ শিখলাম, মানে জাস্ট সংজ্ঞাটা, সূত্র কিন্তু শিখি নাই। স্থিতি ঘর্ষণ সূত্র কি, গতি ঘর্ষণ সূত্র এগুলো শিখি নাই, জাস্ট একটা একটা নর্মাল একটা আইডিয়া নিলাম যে স্থিতি ঘর্ষণ কি, গতি ঘর্ষণ কি, এবং আবর্ত ঘর্ষণ কি। ঠিক আছে? দেন আরেকটা ঘর্ষণ এটা শিখবো ভাই হচ্ছে কি, ওরকম যে কি বলো, মানে এটা কি এটা হচ্ছে এই যে ইমন ইমন দেখা গেল চলতেছে না, আমি ইমনটা ধাক্কা দিয়ে চালাচ্ছি এরকম সামথিং। হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, লাস্টের যে ঘর্ষণ সেটা হচ্ছে কি প্রবাহী ঘর্ষণ। মানে কোনো বস্তু তরল বা বায়ু পদার্থের ভেতর দিয়ে যখন যায়, তখন সে ঘর্ষণটা অনুভব হয়। যেমন দেখো তোমার পানির মধ্যে দিয়ে তুমি যখন সাঁতার কাটো, তখন পানির মধ্যে কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করে, সেটাকে কি বলে, প্রবাহী ঘর্ষণ, ফ্লুইড ফ্রিকশন। বুঝতে পারছো? তো তুমি যখন তুমি যখন লাফ দাও, তখন কিন্তু অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলকে ভেদ করো, ঠিক না? তোমার তো মাঝখানে বাতাস আছে, বাতাসকে ভেদ করো না? তো বাতাসটাও কিন্তু ওর শরীরে একটা ঘর্ষণ বল প্রয়োগ করে, সেটা হচ্ছে কি প্রবাহী ঘর্ষণ। মানে প্রবাহীর যে ঘর্ষণ তাকে বলে প্রবাহী ঘর্ষণ। আর প্রবাহী হচ্ছে কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে কি গ্যাসীয়। গ্যাসীয়কেও কিন্তু প্রবাহী বলে এবং তরলকেও কিন্তু প্রবাহী বলে। বুঝতে পারছো? মনে রাখবো ফ্লুইড, ফ্লুইড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গ্যাস, গ্যাস কিন্তু এক ধরনের ফ্লুইড, এবং লিকুইড সেটাও কিন্তু ফ্লুইড। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে একটা ফ্লুইডের মধ্যে দিয়ে যখন একটা বস্তু চলার চেষ্টা করবে, তখন যে ঘর্ষণটা কাজ করবে সেটা হচ্ছে কি ফ্লুইড ফ্রিকশন বা প্রবাহী ঘর্ষণ। বুঝতে পারছো? আর কঠিন পদার্থের যে তোমার ঘর্ষণটা হয় সেটা হচ্ছে, এটা আমি শিখলাম, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। ক্লিয়ার? বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এখন স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ এই পুরো জিনিসটা হচ্ছে আমি এক্সপ্লেন করব, এবং তুমি হচ্ছে বাসায় এটা রিডিং পড়বো, বাট আমি এখান থেকে পড়বো না, আমি আমার মতো করে এক্সপ্লেন করবো এবং সূত্রগুলো প্রমাণও দেখাবো। ঠিক আছে? ক্লিয়ার? আর এই বাকি জি যে ভাই। জিনিসগুলো আছে যে গতি ঘর্ষণের উপর মানে গতির উপর ঘর্ষণের প্রভাব, এগুলো তো রিডিং পড়বা। ঠিক আছে? এই দেখো টায়ারের মধ্যে খাঁজ কাটা হয়, কারণ যাতে ব্রেক করলে যাতে গাড়িটা সহজে থামে, নাহলে তো এটা থামবে না। ঠিক না? যদি ব্রেক না থাকে এটা পিছলে যাবে। যেমন দেখো বরফ, যখন শীত প্রধান দেশে যখন বরফ পড়ে, তখন গাড়িগুলো খেয়াল করছো ওই যে ব্রেক করলে কি হয়, স্লিপ কাটে না? স্লিপ হ্যাঁ কাটে হ্যাঁ কিনা হ্যাঁ বলো? ভাই, আমি দেখছি। হ্যাঁ, কারণ বরফের সাথে তো এটা এই গ্রিপ করে না। বুঝতে পারছো? স্কিড বলে এটাকে। ঠিক আছে? পিছলে যাওয়াকে স্কাইডিং বলে, স্কিড হ্যাঁ। বলে। ঠিক আছে? তো এগুলো তুমি একটু রিডিং করে নিবা। ঠিক আছে? এই ঘর্ষণ কমানো বাড়ানোর অনেক মানে প্রসেস আছে। ঠিক আছে? এগুলো তোমরা রিডিং পড়বে, এগুলো অত পড়ার কিছু নাই। আর ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, মানে ঘর্ষণ ছাড়া কিন্তু মানে তুমি চলতে পারবে না। তোমার কাছে মনে হতে পারে যে ঘর্ষণ কমালে তো আমি অনেক সহজে দ্রুত আমার হাঁটতে পায়ের একটা পারতাম। ঘর্ষণই আছে। হ্যাঁ, বাট ঘর্ষণও কিন্তু প্রয়োজনীয় উপদ্রব, এটা তুমি রিডিং করে নিবে। ঠিক আছে? এটা আমি আর তো করলাম না, কারণ আমাদের অনলাইন ক্লাস এখন হয় না, আমরা অফলাইনে পড়ি। আজকে লাস্ট ক্লাস এই বলে, তাই আমরা এটা শেষ করে দিচ্ছি আর কি। ঠিক আছে? এই রিডিং গুলো আর পড়াইলাম না আমি। কিন্তু আমি হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ওই স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, এই পুরো জিনিসটা আমি হচ্ছে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করবো। ঠিক আছে? ক্লিয়ার? এখন আমি চলে যাবো হচ্ছে হোয়াইট বোর্ডে। আচ্ছা, এবার দেখো, ধরো বড় একটা বক্স, এটার ওয়েট অনেক বেশি, তুমি যদি ধাক্কা দাও,
তুমি কি শিওর যে তোমার ধাক্কা এটা গতিশীল হবেই? সিউরিটি আছে? আহ, ভাই বস্তুর ভরের উপর নির্ভর করে ভাই। হ্যাঁ বস্তুর ভর অবশ্যই। যদি আমার গুড, হয়, এটা একটা ভালো তাহলে কোশ্চেন করছো। তাহলে না এটা ঠিক না, তোমার ভরের সাথে এটার কোনো ডিফারেন্স নেই। তুমি যে বলটা দিবা বলের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? যাই হোক, ও তোমার আচ্ছা, জি ভরের ভাই সাথে বুঝতে কোনো, এখন তুমি বলতে পারছো না আমার আমার ভর যত বেশি হবে শক্তি তত বেশি হবে, ওটা আলাদা বিষয়। বাট তুমি সরাসরি হ্যাঁ হ্যাঁ কখনোই ঠিক। বলতে পারো না যে তোমার ভর ওটার ভর সমান হলে তুমি ধাক্কাই দিতে পারো। নো, এটা ঠিক না। এখন দেখো, তুমি যদি একটা গ্লাস হয়, তোমার ফ্লোর যদি গ্লাসের হয়, তখন কিন্তু এটাকে টানা সহজ হবে বা ঠেলা সহজ হবে, ঠিক না? আর যদি ফ্লোরটা যদি তোমার যে মোজাইকের হয়, তাহলে আর একটু কষ্ট, মানে কষ্ট হবে না? আর টাইলস এর যদি হয় তাহলে আরো কম কষ্ট হবে না, বলো তো? বুঝতে পারতেছো বিষয়টা? সিমেন্টের যদি হয় নর্মাল, এটা কষ্টটা আরেকটু বেশি, বুঝতে পারছো? তো এটা কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। তুমি যেই তলের উপর দিয়ে এটা গতিশীল করবা, সেই তলের মসৃণতা মানে উপাদানটার উপরে নির্ভর করে। এবং তুমি যে বস্তুটাকে ঠেলতেছো বা টানতেছো বা বল প্রয়োগ করতেছো বা গতিশীল করার চেষ্টা করতেছো, সেই বস্তুটা ভরের উপর নির্ভর করে। ভর যত বেশি ওজন তত বেশি, এবং ঠেলা তত কষ্ট। এবং ভর যত বেশি ওজন তত বেশি, ঘর্ষণ বল তত কি হয়, বেশি হয়। বুঝা গেছে? ক্লিয়ার? ভাই একবার বলবেন? বললাম। আচ্ছা, এটা আমি চিত্র দিয়ে বোঝাচ্ছি, দেখো। এই হচ্ছে তোমার ফ্লোর। এই ফ্লোরের উপর দিয়ে তুমি একটা বস্তু গতিশীল করবা, মানে এখন গতিশীল হইতেও পারে আবার না হইতে পারে, ঠিক আছে? না, ওকে, এখন আমরা ধরে নিচ্ছি যে আমরা এটাকে ঠেলতেছি, বাট এটা গতিশীল হচ্ছে না, এটা স্থির আছে। বুঝতেছো? ঠিক আছে। আচ্ছা, এত কিছু বাদ দিলাম, আরো সহজ বলি। ধরো একটা বস্তু নর্মালি একটা ফ্লোরের উপরে এবার স্থির অবস্থায় আছে, মানে তুমি এটাকে ঠেলতেছো না, কিছু করতেছো না। বুঝা গেছে? এটা কি হুম। স্থির অবস্থায় আছে? আচ্ছা, স্থির হ্যাঁ অবস্থায় স্থির আছে কেন? আমরা জানি যে এটার কেন? ওজন কাজ করে কোন দিকে, খাড়া নিচের দিকে। কিসের এবং এটার সমান এবং বিপরীত মুখে একটা বল কাজ করে কোথায়, খাড়া উপরের দিকে। এটা উপরে দিকে? আমরা নাম দিচ্ছি কি, প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে আমাদের ওয়েট, ওজন। ক্লিয়ার? বুঝা গেছে? ক্লিয়ার। আচ্ছা, এবার তুমি যদি এটাকে এইদিকে ঠেলা শুরু করো, বা ঠেলা না, মানে টানা শুরু করো, তাহলে কি হইতে পারে? সঙ্গে সঙ্গে কি বস্তুটা গতিশীল হবে এমন কোনো কথা আছে, বলো? নাই। না তো। আচ্ছা, এটা ডিপেন্ড করে, ঘর্ষণ বলের উপর ডিপেন্ড করতেছে, আর এটা ওজনের উপর ডিপেন্ড করতেছে, ঠিক না? আচ্ছা, জি। এবার দেখো এটা নিয়ে তুমি চিন্তা করো। এটার ওজন যত বেশি হবে, ঘর্ষণ বল তত কি অটোমেটিকলি বেশি হয়, বুঝতে পারছো? জি ওজন ভাই। যত বেশি হবে, ঘর্ষণ বল তত কি হবে, বেশি হবে। বেশি হবে। এবং ঘর্ষণ বলটাকে আমি প্রকাশ করতেছি হচ্ছে ছোট হাতের এফ দ্বারা। কি দিয়ে প্রকাশ করতেছি? ছোট হাতের এফ দ্বারা। কারণ আমার কাছে ছোট হাতের এফ মানে কি, অ্যাকচুয়ালি ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন, ঘর্ষণ বল। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার বুঝতে ভাই। পারছো? এবং এটা সবসময় মনে রাখবা, ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীত দিয়ে কাজ করে। তুমি যেদিকে গতিশীল করার চেষ্টা করবা, ঠিক তার বিপরীত দিয়ে ঘর্ষণ বল কাজ করবে, ঠিক না? বুঝতে পারছো? কি ঘর্ষণ বল কাজ করে? তাই তো। ওকে। তো তুমি যেহেতু ডান দিকে বল দিচ্ছ, তো অবশ্যই তোমার ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, বাম দিকে। ক্লিয়ার? ওই দিকে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবং এই যে ঘর্ষণ বল, সেটা হচ্ছে তোমার এই যে প্রতিক্রিয়া বলটা আছে না মেঝের, এই প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। বুঝতে পারছো? সূত্র হচ্ছে অ্যাকচুয়ালি এটা। আর প্রতিক্রিয়া বলটা অ্যাকচুয়ালি কার সমান বলো তো? প্রতিক্রিয়া বলটা হচ্ছে তোমার বস্তুর ওজনের সমান। যখন বস্তুটা স্থির আছে, স্থির অবস্থায় বস্তুটার ওজনই হচ্ছে তার কি, প্রতিক্রিয়া বল না, বলো তো? কারণ আমরা জানি এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, ঠিক না? ডাব্লিউ এফ, এই ওজনটা কার সমান? ওজনটা হচ্ছে প্রতিক্রিয়া বলের সমান। বুঝা গেছে? তাহলে আমরা কি বলতে পারি না যে ঘর্ষণ বলটা অ্যাকচুয়ালি ওজনের সমানুপাতিক? বলতে পারি কিনা বলো? জি ভাই পারি। বলতে পারি। আচ্ছা, আর সমানুপাতিক চিহ্নটা যদি সমান সমান চিহ্ন আনি, মানে একটা প্রপোর্শনাল রিলেশন থেকে যদি আমরা একটা ইকুয়েশনাল রিলেশন নিয়ে আসি, তাহলে ওখানে কি করতে হয়, একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট গুণ করতে হয়, ঠিক না? বুঝা গেছে? এবং সেই জি প্রপোর্শনাল ভাই। কনস্ট্যান্টের নাম দিছি আমরা কি এখানে, মিউ। নাম দিছি কি আমরা, মিউ। ওই যে আমরা মিউ। মাইক্রো করতাম না, যে মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো কুলম্ব, ওইটা মাইক্রো হচ্ছে মিউ। বুঝা গেছে? তো এই মাইক্রো বা মিউ এখানে হচ্ছে মিউ। এই মিউ হচ্ছে কি বলতো, মিউ হচ্ছে এখানে ঘর্ষণ গুণাঙ্ক। মিউরে কি বলা হয়, ঘর্ষণ। বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। কি বলা হয় মিউকে? ঘর্ষণ গুণাঙ্ক। ক্লিয়ার? এবং তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি বস্তুটাকে আস্তে আস্তে আরো জোরে আরো জোরে আরো জোরে টানো, তখন কি হবে? একটা সময় গিয়ে কিন্তু বস্তুটা গতিশীল হবেই, ঠিক না? কারণ এই যে ঘর্ষণ বল, তার একটা ম্যাক্সিমাম লিমিট আছে, ঠিক না? ঘর্ষণ বলটার একটা কি আছে বলতো, ম্যাক্সিমাম লিমিট আছে। তুমি যখন তার চেয়ে বেশি বল দিবা, মানে এটা এই যে এই বস্তুটা,
এই বস্তুটা দেখো তো, এই যে ওজন, ওজনটা নির্দিষ্ট না বলতো? খেয়াল করো, এই বস্তুটা ভর হচ্ছে ধরো 5 কেজি। কত ভর? 5 5 কেজি। কেজি। আচ্ছা, তাহলে এই ঘর্ষণ বলটা আমরা হিসাব করি। ধরো এটা মিউ হচ্ছে 0.1, কত ধরে নিচ্ছি আমরা 0.1। মানগুলো বসাও, মিউ এর মান 0.1, ভর কত 5 কেজি, জি এর মান কত 9.8, ঠিক না? বুঝতে পারতেছো? জি ভাই মানটা বুঝতেছি কত আসে? মানটা হচ্ছে ভাই এই 4.9। 4.9 নিউটন। এটা হচ্ছে তোমার কিসের মান বলতো? এখানে এই ভরের জন্য সর্বোচ্চ ঘর্ষণ বলের মান। বুঝা গেছে? মানে এই ভরের জন্য এর চেয়ে বেশি ঘর্ষণ বল এই ফ্লোরটা দিবে না। কথা ক্লিয়ার? জি ভাই। তুমি যদি 3 নিউটন বলে এটাকে টানো, এটা কি সামনে দিয়ে গতিশীল হবে বলতো? হবে? হবে না, কারণ ঘর্ষণ না বলটা না তো বলটা কম, কারণ তাই হবে না। 4 নিউটন হ্যাঁ, টানতেছে, তাহলে 3 হ্যাঁ, নিউটন বল তুমি দিয়ে ওরা যদি টানতে পারবে, হলেও তুমি বুঝবে যদি না। 4.9 বল দাও, তাহলে কি এটা গতিশীল হবে? হ্যাঁ ভাই। ওই, এদের তো সমান। সমান মানে কি, ও এটাকে নিউট্রাল করবে, গতিশীল হবে না তো। ও হবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটারও যদি হবে না। 4.9 হয় আর এটা যদি হ্যাঁ, 4.9 হয় তাহলে গতিশীল হবে দুটোর না। সমান। বাট তুমি যদি একটু বেশি দাও, ধরো 4.91, তখনই কি হবে, এটা গতিশীল হওয়া শুরু করবে। ও একটু টানতে পারবে, বুঝতে ও পারতেছো? টানতে পারবে। এটাই বলতেছি আমরা, এটাই বলতেছি যে এই যে তোমার ঘর্ষণ বল তার চেয়ে বেশি বল প্রয়োগ করলে এটা কি গতিশীল হবে। বুঝতে পারতেছো? এখন যদি এমন হয় যে ওই যে তোমার সর্বোচ্চ যে ঘর্ষণ বলটা, ঠিক আছে, তার চেয়ে যদি তুমি কম বল প্রয়োগ করো, তখন এটা কি স্থির থাকবে? কি থাকবে এটা? স্থির। এবং স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণটা কাজ করতেছে, সেই ঘর্ষণটাকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ। বুঝা গেছে আমার কথাটা ক্লিয়ার? মানে একটা জি ভাই। বস্তুর উপর যদি বল প্রয়োগ করে, যদি স্থির মানে স্থির থাকে, তখনও তো একটা ঘর্ষণ বল কাজ করে, কাজ করে কিনা বলো? করে। এবং সেটাকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ, এবং সেটাকে এফ এস দ্বারা প্রকাশ করা হয়, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। বুঝা গেছে? ক্লিয়ার? জি ভাই। এখান থেকে সূত্র আমরা কি শিখলাম বলতো? সূত্র শিখলাম হচ্ছে এফ সমানুপাতিক আর, এটা হচ্ছে মেন সূত্র। যে এই যে প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে কার সমানুপাতিক? সরি, ঘর্ষণ এর বলটা হচ্ছে কার সমানুপাতিক। সমানুপাতিক? ঘর্ষণ বলটা প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। বুঝা গেছে? এবং যখন বস্তুটা স্থির থাকতেছে এভাবে সমান মানে ভূমির উপরে, তখন অবশ্যই ওজনটা প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তখন আমরা প্রতিক্রিয়া বলের জায়গায় এটার ওজন বসাতে পারি। বুঝা গেছে? এবং সমানুপাতিক চিহ্ন উঠে আমরা কি আনছি, একটা সমান সমান চিহ্ন আনছি এবং একটা ধ্রুবক নিয়ে আসছি, এবং সেই ধ্রুবকটার আমরা রাখছি না। কেন? কারণ হচ্ছে এই মিউ এর মান যত বেশি হবে, দেখো তো, মিউ যত বড় হবে এই ঘর্ষণ বল তত কি বেশি হবে না বলতো? তত কি হবে? অবশ্যই ভাই। তার মানে এই মিউটা হচ্ছে অ্যাকচুয়ালি বেশি এই যে হবে। তল, এই তলের ঘর্ষণ কিরকম হবে সেটা বোঝার একটা মানে সেটা কি বলা যায়, সেটা বোঝার জন্য সেটা মাপার একটা রাশি, ঠিক না? তার মানে এটা হচ্ছে একটা প্রপার্টি। কার প্রপার্টি? এই যে যে তলটার উপর দিয়ে তুমি গতিশীল করতেছো তার প্রপার্টি। কি? মিউ, ঘর্ষণ গুণাঙ্ক। বুঝতে পারছো? তার মান যত বেশি, ওই তলের ঘর্ষণ তত বেশি। বুঝতে পারছো? ক্লিয়ার? জি ভাই। সূত্র আমরা কি শিখলাম? যে এই যে ঘর্ষণ বলটা, সেটা হচ্ছে এই যে বস্তু, এর উপর প্রতিক্রিয়া বলের সমানুপাতিক আর সমানুপাতিক। এবং যখন এর স্থির আছে তখন এই প্রতিক্রিয়া বলটা কার সমান? ওজনের সমান। এবং আমরা যদি দুটোরই সমান। সমানুপাতিক চিহ্ন উঠে যদি আমরা সমান সমান লিখতে চাই, আমাকে একটা ধ্রুবক আনতে হবে, এবং সেখানে এখানে ধ্রুবকটা হচ্ছে মিউ। ধ্রুবক মিউটা হচ্ছে এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। যেহেতু আমার এটা স্থির আছে, তাহলে অবশ্যই এটা এফ এস আর এটা মিউ এস হবে। ঠিক আছে? স্থিতি এই ঘর্ষণ স্থিতি বল এবং এটা হচ্ছে এই স্থিতি ঘর্ষণ স্থিতির গুণাঙ্ক। ক্লিয়ার? কি? হ্যাঁ ভাই। আচ্ছা। এবং আমরা যদি বলি যে এটা স্থির অবস্থায় আছে এবং এটাকে আমরা কোনো কোণে টানতেছি না, মানে এটা একদম ভূমির সাথে সমান্তরালে আছে, তখন আমরা বলতে পারি যে অবশ্যই অবশ্যই এই প্রতিক্রিয়া বলটা কার সমান? ওজনের সমান। তাহলে আমরা তখন আর এর জায়গায় কি বলতে পারবো? এম জি বসাতে পারবো। ক্লিয়ার? বুঝা গেছে? এবং বইয়ে এই কথাগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো দেওয়া আছে বই। ঠিক আছে? বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার ভাই। ক্লিয়ার? আচ্ছা, এইবার ঘর্ষণের কিন্তু আরো অনেক ডিটেলস কিছু আছে ইন্টারে, আমি এত যাব না। আমি জাস্ট তোমাদের জন্য মানে তোমাদের বই যতটুকু কাছে অতটুকু করাবো। ঠিক আছে? এবার আমরা একটা এক্সপেরিমেন্ট করবো। কি এক্সপেরিমেন্ট? এটা ধরো তো ভূমি, এটা তোমার কি? ভূমি। ঠিক আছে? এর উপর তুমি একটা বই রাখছো। ওই তোমার বইয়ে কিন্তু এই মানে তোমার যে ফিজিক্স বই, সেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেখানে দেখবা যে ধরো এই ফ্লোরের মধ্যে তুমি একটা বই রাখছো। ঠিক আছে? ফিজিক্স বই, তোমার ফিজিক্স বইটাকে রাখছো। রাখার পরে সেটার উপরে তুমি একটা কিছু রাখলা, ধরো তোমার মোবাইলটা রাখছো। ঠিক আছে? তুমি কি করছো? এই বইয়ের উপরে তো মোবাইলটা রাখছো। বুঝা গেছে? এখন তুমি যখন এই বইটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলবা,
তুমি যখন এই বইটাকে যখন আস্তে আস্তে উপরের দিকে তুলবা, তোমার এই ফোনটা কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে যাবে না, পড়ে যাবে সঙ্গে সঙ্গে না। কিন্তু পড়বে না। একটা সময় আসবে যেখানে গেলে, মানে ধরো বইটাকে তুমি এখন উপরে উঠাতে উঠাতে কোথায় নিয়ে আসছো, এই অবস্থানে নিয়ে আসছো, ঠিক আছে? তখন দেখা গেল কি মোবাইলটা সুন্দর করে সুর করে নিচের দিকে পড়ে গেছে, ঠিক না? ট্রাই করে দেখো, একটা বইয়ের উপর তুমি একটা কিছু রাখো, রেখে যদি তুমি এটাকে আস্তে আস্তে উপরের দিকে উঠাও, মানে অ্যাঙ্গেলে নিয়ে যাও, হঠাৎ করে কি হবে, যে বস্তুটা উপরে ছিল স্থির সেটা হঠাৎ করে গতিশীল হয়ে যাবে। কি হবে? হঠাৎ করে হুম। গতিশীল হয়ে যাবে। এই যে তোমার হঠাৎ করে গতিশীল হয়ে গেল, যখন সেটা গতিশীল হওয়া শুরু করবে, তখন সে ঘর্ষণটাকে স্থিতি ঘর্ষণ থাকবে নাকি সেটা গতি ঘর্ষণ হবে? তখন সেটা অবশ্যই কি গতি ঘর্ষণ হবে? শক্তি। গতি ঘর্ষণ হবে। বুঝা গেছে? ঘর্ষণ, গতি ঘর্ষণ। ক্লিয়ার? বুঝতে ক্লিয়ার। পারছো? এইবার আমি যেটা দেখাবো সেটা তোমাদের হজম না হইলে বাদ দিবা, হজম হইলে মাথায় রাখবা, ঠিক আছে? কারণ এই জিনিসটা তোমার এক্সপ্লেন করতে হবে আমার, ঠিক আছে? দেখো আমি এটা এক্সপ্লেন করবো তোমাকে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে। এই হচ্ছে তোমার বস্তুটা, ঠিক আছে? এখন দেখো তো বস্তুর ওজন কোন দিক কাজ করবে? অবশ্যই খাড়া নিচের দিক কাজ করবে, ঠিক না? কোন দিক কাজ করবে? খাড়া নিচের মানে দিক। নিচের দিকে। ধরলাম সেটা ডাব্লিউ, ডাব্লিউ মানে কি? এমজি। বুঝা গেছে? এতটুকু তো বুঝতে পারছো। এখন দেখো এই যে তোমার আণত তল, সে তল কি করবে? এই বস্তুটাকে গতিশীলতাতে বাধা দেবে, ঠিক না? কারণ দেখো এই যে ওজন, এখানে কি আছে বলতো? ওজনের জন্য কি বস্তুটা নিচের দিকে পড়ে যাওয়ার কথা না বলতো? ওজনের জন্য বস্তুটা পড়ে যাওয়ার কথা, নিচের দিকে পড়ে যাওয়ার কথা না? বুঝতে পারতেছি কি বলতেছি? সঙ্গে সঙ্গে কিন্তু এটা নিচের দিকে পড়ার কথা, ঠিক কিনা বলো? না বুঝলে বলো যে বুঝতেছি না, এভাবে চুপ করে থাকো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই, একটু বোঝান, সমস্যা নেই। হ্যাঁ, বোঝার সমস্যা নাই না, বুঝতেছো কি না বলো? বুঝতেছো তো নাকি? খেয়াল করো, আমি আবার বলতেছি, জি ভাই। আমি বুঝতে পারছি তুমি বুঝো নাই। দেখো, তুমি এই বস্তুটাকে যখনই উপরের দিকে নেওয়া শুরু করছো, তখনই বস্তুটা কি সুন্দর করে নিচে পড়া উচিত, ঠিক না? সঙ্গে সঙ্গে পড়ে না। কেন? কারণ ওই যে এই যে তলটা মানে তোমার বই, সেই তলটা কি করে? বিপরীত দিকে একটা ঘর্ষণ বল প্রয়োগ করে, যার কারণে বস্তুটা স্থির থাকে। বাট একটা সময় গিয়ে এই ঘর্ষণ বলের লিমিটটা ক্রস হয়ে যায়। ম্যাক্সিমাম যে ঘর্ষণ বলটা মানে সর্বোচ্চ ঘর্ষণটা, সেটা ক্রস যখন করে তখন বস্তুটা কি নিচের দিকে পড়ে যায়। বুঝতে পারতেছো আমার কথাটা? ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, তাহলে এবার দেখো আমরা একটু একটু অ্যানালাইসিস করবো। কিভাবে অ্যানালাইসিস করবো খেয়াল করো। এই যে তোমার বস্তুটা, এই বস্তুর ওজন কাজ করতেছে কোন দিকে? খাড়া নিচের দিকে, ঠিক না? এটা হচ্ছে আমরা কি ধরলাম? এমজি ধরলাম। কি ধরলাম? এমজি। ঠিক আছে, এবার দেখো তো এই যে ওজন, সে ওজনের দুইটা অংশ কিন্তু আমরা বিবেচনা করতে পারি। একটা অংশ হচ্ছে সরি, একটা অংশ হচ্ছে কোন দিকে? এই তল বরাবর নিচের দিকে, আর একটা অংশ হচ্ছে তল বরাবর খাড়া নিচের দিকে। মানে এটা হচ্ছে তল বরাবর আনুভূমিক, মানে তলের সাথে আনুভূমিকে, আর হচ্ছে তলের সাথে উলম্বে। ভাগ করতে পারি কিনা বলো? পারি। ওজনটাকে আমরা দুটো অংশে ভাগ করছি, একটা হচ্ছে তল বরাবর নিচের দিকে, আর একটা হচ্ছে তল বরাবর লম্ব দিকে। ক্লিয়ার? বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, আস্তে আস্তে জিনিসটা বুঝবো আমরা। এবার এই যে তলটা আছে, এই তলটার অ্যাঙ্গেল আমরা কত ধরছি? থেটা। কত ধরছি? থেটা। সেটা। এটা যদি থেটা হয়, তাহলে এটাও থেটা হবে, এটাও কি হবে? থেটা হবে। সেটা হবে। প্রমাণটা আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, দেখো। এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে কি তোমার একটা ত্রিভুজ। এখন এটা কি লম্ব না? দেখো তো এই জিনিসটা কি এই তলের সাথে লম্ব না? এই পুরা কোণটা কি 90 ডিগ্রি না? এই পুরা কোণটা কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা জ্যামিতি, ঠিক আছে? এবার দেখো এটা যদি তোমার হুম। কিছু থেটা, ঠিক না? এটা কত ডিগ্রি? সেটা 90 ডিগ্রি। এই থেটা, কত ডিগ্রি? 90 এটা ডিগ্রি। ধরো তুমি এক্স, দেখো তো এক্স আর থিটার যোগফল কত? 90 ডিগ্রি না? এক্স এর থিটার জি যোগফল ভাই। কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এক্স আর এটা তুমি কি ধরলা? ওয়াই। এই এক্স আর ওয়াই ওয়াই। যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে হ্যাঁ ভাই, এখন 90 ডিগ্রি। এটা যদি থিটা, তাহলে এটা কত হইতে হবে? থিটা হইতে হবে। এটাই তো হবে। বুঝতে পারছো ব্যাখ্যাটা? ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার ভাই। এটা কত ডিগ্রি হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। 90 ঠিক ডিগ্রি আছে, হবে। আচ্ছা। এইবার দেখো পুরোটা তাহলে ধরে সম্পূর্ণটা ধরে তো মানে ওটা যে ওইটাই তো মানে ইয়া হবে। কি, মানে ওইটা আর ওইটা যোগফলই তো হবে 90 ডিগ্রি। হ্যাঁ মানে এই দুইটা যোগফল 90 ডিগ্রি না? এটা তো কমন। এই 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 কোণটা তো হ্যাঁ। এই এটার ক্ষেত্রে কমন, এটার ক্ষেত্রে কমন। দেখো তাহলে এটা যদি হ্যাঁ। দুই জায়গায় থাকে, এটা যদি এক্স হয়, তাহলে ওইটা কত হবে? থিটা হইতে হবে না? যোগফল কত? হ্যাঁ। 90 ডিগ্রি না?
অথবা আমি যদি তোমাকে এটা মানে এটা ইকুয়েশন দিয়ে মানে প্রমাণ করতে চাই, খেয়াল করো প্রথম ক্ষেত্রে কি ছিল, এক্স প্লাস থিটা ইকুয়ালস টু কত হয়েছিল, 90 ডিগ্রি না? হ্যাঁ ভাইয়া। পরের ক্ষেত্রে এটাকে আমরা কি ধরছি, ওয়াই ধরছি না? ওয়াই প্লাস এক্স কত ওয়াই হয়েছে, 90 ডিগ্রি না? এখন যদি তুমি দুটো 90 বিয়োগ ডিগ্রি। করো, বিয়োগ করলে কি হবে, এক্স এক্স কাটাকাটি যাবে, হ্যাঁ ভাইয়া। গেলে কত থাকবে, থিটা মাইনাস ওয়াই ইকুয়ালস তো টু ওয়াই প্লাস 0 হবে, 0 হবে। হ্যাঁ ঠিক আছে। সো জি ভাই। থিটা ইকুয়ালস টু কত হবে, ওয়াই। বুঝতে পারছো, ওয়াই। এভাবে বলা ও যায়। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, গুড। That is equals to y. হ্যাঁ, এই চিত্র কিন্তু বইয়ে দেওয়া নেই, বাট আসলে কিন্তু টপিকটা বইয়ে দেওয়া আছে, এবং এরকম দেখবা যে বইয়ে, খেয়াল করছো কিনা জানি না, ওই যে একটা বইয়ের একটা চিত্র দেওয়া আছে, বইটাকে উপর দিকে তোলা হয়েছে একটু, খেয়াল করছো, দেখবে এরকম কিছু হ্যাঁ একটা, ভাইয়া। ঠিক আছে? আর এটাকে আমরা একটু সুন্দর করে আঁকবো একবার, কি কি হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই ছিল তোমার ভূমি, সরি দেখা হয়ে গেছে, ভুল। এই ছিল তোমার ভূমি, এবং তুমি কি করতেছো, আস্তে আস্তে উপরের দিকে তুলতেছো, হঠাৎ কি হলো, বস্তুটা নিচের দিকে পড়া শুরু করলো, কি হলো, বস্তুটা নিচের দিকে পড়া শুরু করলো। তো বস্তুটা যখন নিচের দিকে পড়া শুরু করলো, তখন তুমি একটা জিনিস অ্যানালাইসিস করলা, মানে এটার মধ্যে কি কি বল আছে এগুলো তুমি অ্যানালাইসিস করতেছো, ঠিক আছে? দেখো তো এটা ওজন কোন দিক কাজ করবে, খাড়া নিচের দিকে, সেটা মান হচ্ছে কত, নিচের দিকে অবশ্যই এমজি, মানটা কত বলতো, এমজি, বুঝা গেছে, এমজি। এমজি, জি ভাইয়া। দেখা হচ্ছে বারবার, এমজি। এবং এই ওজনটাকে তুমি দুইটা অংশে ভাগ করলাম, ঠিক আছে? একটা হচ্ছে এই তল বরাবর খাড়া নিচের দিকে, আর হচ্ছে তল বরাবর এই তোমার আনুভূমিক দিকে, ঠিক না? এই তল বরাবর কি আনুভূমিক দিকে, ঠিক আছে? তোমার এটা যদি থেটা হয়, তো এটাও কত হবে, থেটা। সেটা দেখো তো যেই দিকের সাথে থেটা, ওইটা কি আমরা কস ধরি, মানে কস থিটা গুণ করি ওটার সাথে, এই অংশটা কি হবে, এমজি কস থিটা না, এই অংশটা এই অংশটা হচ্ছে কি cos এমজি হবে কস আর ওই থিটা, অংশটা হবে sin হবে। ইয়েস, এই অংশটা হবে এমজি সাইন থিটা, বুঝা গেছে, এই অংশটা কত, sin থিটা। এমজি সাইন থিটা, sin ঠিক থিটা। আছে? এইবার তুমি চিন্তা করো, প্রতিক্রিয়া বল অলওয়েজ কোন দিক কাজ করে, তল বরাবর খাড়া উপর দিকে না, বিপরীত দিকে কাজ তল করে। বরাবর খাড়া উপর দিকে না, বিপরীত ইয়েস। তার মানে আর কাজ করবে কোন দিকে, এই এমজি কস্টের বিপরীত দিকে, দিকে। বিপরীত দিকে না, হ্যাঁ তাহলে বিপরীত দিকে। বলতে পারি না যে আর ইকুয়ালস টু এমজি কস থিটা, mg cos কস থিটা। থিটা, ওকে গুড। এবার দেখো, ধরো একদম ম্যাক্সিমাম যে লেভেল, ওই যে মনে আছে আমরা বলছিলাম যে এফ এর মান কত হবে, 4.9 হলেও কিন্তু এটা স্থির থাকবে, ঠিক না? ওইটা কি ম্যাক্সিমাম মান ছিল না, ওই মানটা কি ছিল, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। তা আছে তুমি যদি 0.00001 বেশি দাও, এটা কি গতিশীল হওয়া শুরু করবে, ঠিক না? তো এই যে ম্যাক্সিমাম মানটা, এই ম্যাক্সিমাম মানটা আমরা এখানে ধরে নিচ্ছি এফ, কি ধরে নিচ্ছি, এফ f এস ম্যাক্স, কি ধরে নিচ্ছি, এফ এস f s। ম্যাক্স, ম্যাক্স, বোঝা গেছে? ওই যে আইফোন 12 প্রো ম্যাক্স, ঠিক আছে? দেখো তো, দেখো তো ওই ম্যাক্সিমাম কেসে, যখন এই ঘর্ষণ বলটা ম্যাক্সিমাম, তখন কি আমরা বলতে পারি না যে এম জি সাইন থিটাটা এটা সমান, সমান দেখে তো এটা এখনো স্থির আছে, বাট আর একটু বেশি হলে কি হয়ে যাবে, এটা গতিশীল হয়ে যাবে, বুঝতে পারছো? ক্লিয়ার? এটা এখন সাম্যাবস্থায় আছে, এটা কিন্তু এখন কোনো জায়গায় গতিশীল হবে না, স্থির অবস্থায় আছে। বাট একটু বেশি, এই এম জি সাইন থিটার চেয়ে একটু বেশি যখন, মানে অ্যাঙ্গেলটা যখন আর একটু বেশি হবে, এই থিটার মানটা যত দেখো তো, সাইন থিটার ক্ষেত্রে থিটার মান যত বেশি হয়, মানটাকে যত বেশি হয় না বলতো, যেমন সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে হাফ, মানে 0.5, সাইন 60 মান কত, 0.8 সামথিং, ঠিক না? থিটার মান যত বেশি হয়, তত মানটা বড় হয়, ঠিক না? বুঝতে পারতেছো? তো তুমি যখন জি ভাই। এটাকে আরো উপরে উঠাবা, তখন এই এই যে এই উপাংশটা কি আরো বাড়বে না, তখন কি এই বস্তুটা স্থির থাকবে, থাকবে না, কারণ না। এটা তখন এই ম্যাক্সিমামকে ক্রস করে যাবে, বুঝতে পারতেছো? তা আমরা এখন ওখানে যাইনি, আমরা গেছি কতটুকু, ম্যাক্সিমাম একদম সর্বোচ্চ পরিমাণে আমরা যে পরিমাণ ঘর্ষণের কাজ করতে পারবে অতটুকু আমরা উপাংশ নিয়ে গেছি, বুঝতে পারছো? তো এই অবস্থায় তুমি যদি দুটো ইকুয়েশনকে ভাগ করো, দুই নংকে যদি তুমি এক নং দ্বারা ভাগ করো, তাহলে কি হয়, এফ এস ম্যাক্স, এটা শুধু এফ এস দিয়ে, আমরা শুধু এফ এস দিয়ে প্রকাশ করলাম, ডিভাইড বাই আর, ডান পাশে কি হবে, আর এমজি সাইন থিটা mg sin থিটা। ডিভাইড বাই এমজি কস থিটা, ঠিক না? mg cos এমজি থিটা। এমজি কাটাকাটি গেল, কাটাকাটি যাওয়ার পরে দেখো এই ডান পাশে কি থাকতেছে, ট্যান থিটা, ঠিক না? এবার তোর মনে tan আছে থিটা। ওই এফ এস ইকুয়ালস টু কি ছিল, মিউ এস ইনটু আর ছিল না, এফ এস ইকুয়ালস টু কি ছিল, হুম। মিউ এস ইনটু আর, তাহলে আমি যদি আর টাকে বাম পাশে নিয়ে সেটা ভাগ হয়ে যাবে, ওই পাশে কি থাকবে, মিউ এস থাকবে। তা আমরা কি যে এফ এস হুম। বাই আর কে কি লিখতে পারি, মিউ এস লিখতে পারি না, কি লিখতে পারি, মিউ মিউ s এস। লিখতে পারি। আমরা কি বলতে পারি না যে মিউ এস ইকুয়ালস টু ট্যান থিটা, লিখতে পারি মিউ কিনা s বলো? ইকুয়াল টু
এবং তোমার বইয়ে দেখবে আচ্ছা এই মিউস সূত্রটাই আছে। আগে বলো তো ভাই, মিউসটা আমি কিভাবে এই পাইছি? জিনিসটা হচ্ছে ওই যে ঘর্ষণ গুণাঙ্ক। এই যে তোর মনে আছে যে প্রতিক্রিয়া বল যত বেশি হবে ঘর্ষণ বল তত বেশি হবে। সমানুপাতিক ছিল, যেন আমরা সমানুপাতিক চিহ্ন ওঠে একটা ধ্রুবক আনছি, ধ্রুবকটা হচ্ছে আমাদের মিউ। বুঝতে পারছো? ধ্রুবকটা হচ্ছে আমাদের কি? ও মিউ। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমরা সূত্রটা কি পেলাম আলটিমেটলি? মিউ ইজ ইকুয়ালস টু কি? ট্যান। ট্যান থিটা, ট্যান ক্লিয়ার? থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লিয়ার ভাই। ঘর্ষণ গুণাঙ্ক। এটা হচ্ছে আমার থিটা, এবং থিটার স্পেশাল নাম আছে। এটা বলে ঘর্ষণ কোণ বলা হয়। এটা কি বলা হয়? ঘর্ষণ কোণ। মানে সর্বোচ্চ যে কোণে নিয়ে গেলে এটা স্থির থাকবে, তার চেয়ে একটু বেশি নিয়ে গেলে এটা গতিশীল হয়ে যাবে। বুঝতে পারছো? তো এটাকে বাংলায় বলা হয় উপক্রম। মানে গতিশীল হওয়ার কি হবে? উপক্রম হবে, মানে গতিশীল হবে না, মানে এখনই গতিশীল হয়ে যাবে এরকম একটা অবস্থা। বুঝতে পারছো? তো এটা মানে উপক্রম বলে। ক্লিয়ার? ক্লিয়ার। আমাদের এই থিটাটা কি? ঘর্ষণ কোণ। আর মিউএসটা কি? ঘর্ষণ গুণাঙ্ক। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। এটুকুই ছিল তোমাদের বইয়ে। এবং ম্যাথমেটিক্স মানে ম্যাথ গুলো আমি আর করালাম না, তো বাসায় করে নিয়ে আর আমি থিওরিটা এখানে শেষ সব। ঠিক আছে?